আজ আছি আমি ভবানীপুরে। ভবানীপুরে আমি যার সঙ্গে কথা বলবো তাই গোটা বাংলা চেনে, তিনি শোভনদেব চট্টোপাধ্যায়। সেই চট্টোপাধ্যায়দের বাড়িতে এসেছি। মাটিতে লুটিয়ে ভাবি কতই না আমার মা আর আমরা তার স্মৃতি দুয়ার খুলে। 2026 যে ভোট নিয়ে গোটা দেশ জুড়ে হুল্লোড় চলছে। কি হয় কি হয় কি হয়, তার আগে কথা বলবো। আর আপনার সঙ্গে খালি কথা নয়, গল্প করবো। এই যে জায়গাটায় শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়ে আছে, এটা একটা অনেক পুরনো জায়গা, এটা অনেক পুরনো। মানে এখানে আপনি কি এখানকারই আদিবাসিন্দা? এখানকার আদিবাসিন্দা আমরা। এখানে প্রায় 8-9 জেনারেশন। জীবনের 24টা বছর কেটেছে। রান্নাঘরটা ছিল টালিখোলা, আচ্ছা, আর খাবার ঘরটা ছিল টালিখোলা, আর শোয়ার ঘরটা ছিল টালির। আচ্ছা, টালির এটা খোলা। এটা ছিল সাহেবদের ঘোড়ার রাস্তা বলবো। ও, এটা ঘোড়ার রাস্তা বলছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার জীবনের 24টা বছর আমাদের বাড়িতে পাখা ছিল না। পাখা ছিল না? না। এই কলকাতার এই গরমে পাখা ছিল না? না, ছিল না। দাদা ব্যাংকে চাকরি করতো, ব্যাংকের ম্যানেজার হলো। আমিও কর্পোরেশনে চাকরি করতাম। আচ্ছা, এই করে তখন আস্তে আস্তে দুজনে লোন টোন দিয়ে আচ্ছা এই বাড়ি হলো। আচ্ছা, আপনি তো কলকাতায় যখন তৃণমূল দলটা হলো, সেই তৃণমূলের প্রথম যে বিধায়ক আপনি তো? আমি মানে তৃণমূলের প্রথম বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নয়? মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধায়ক দাঁড়াননি, তখন পরে দাঁড়িয়েছে। তখন তিনি তো দলের এমপি ছিলেন যখন দল তৈরি হয়। দল তৈরি হলো তার আগে আমি এমএলএ ছিলাম। আমি কংগ্রেস থেকে আমি এমএলএ হয়েছিলাম 91 সালে বারুইপুরে। ওটা দুটো টার্ম ওখানে ছিলাম। ওখানে আমি হিমেন মজুমদার আর সুজন চক্রবর্তী দুজনকে হারিয়েছিলাম। সুজন চক্রবর্তী ওদের পাড়াতেই হারিয়েছিলাম। তারপরে মমতা আমাকে ডাকলেন, ডেকে বললো যে শোভনদা আপনাকে এমএলএ ছাড়তে হবে। আমি কেন? বললো আমাদের দল থেকে দাঁড়াতে হবে, তৃণমূল থেকে এমএলএ ছেড়ে দাঁড়াতে হবে। তখন আমাকে বাবাতে আমি রাজি হয়ে গেলাম। আপনি যেটা আসন ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিলাম। মমতা বললো ছেড়ে দিলাম। মমতা বললো আপনি ছেড়ে দিলেন? তৃণমূল কংগ্রেসে জন্মেছে, তার তখন সেরকম ভরসাও নেই। বিধানসভায় প্রতিনিধিত্ব দরকার। হ্যাঁ, আচ্ছা। কংগ্রেস থেকে আপনি জিতেছেন, তারপর তৃণমূল দল বলল যে আপনাকে এবার কংগ্রেসের এমএলএ পদ ছেড়ে আপনাকে তৃণমূলের হয়ে লড়াই করতে হবে। হ্যাঁ, তো আপনি লড়াই নেমে গেলেন, আবার জিতেও গেলেন। জিতলাম মানে আমি তারপর থেকে মোট 9বার বিধানসভায় লড়েছি, 2টো বাই ইলেকশন, আর বাকি সব কটাই জেনারেল মানে ইলেকশন। সবগুলোই আমি 9বার জিতেছি পর্যন্ত। 9বার বিধানসভা জিতেছি। এই বুদ্ধদেব করতে আপনাকে গুন্ডা বলতে নাকি? না, ওটা বলেছিলেন। হ্যাঁ, বিচ্যুতি আমাকে বলেছিলাম। আমি তখন বাড়িপুরের এমএলএ, ওখানকার সিপিএমের এক নেতা, খুব সম্ভবত সুজনই হবে, সুজন চক্রবর্তী। আসলে ওখানে চাষ হতো, বড় চাষ বলে, বড় চাষটা। এই চাষটা হতো আগে এই কোঠালের জলে। এখন মগরাহাট হচ্ছে এরকম বেসিন টাইপের। আচ্ছা, ওইখানে সে জলটা জমতো। জমার পর ওই জলটা যখন উঁচু হতো, সেই জলটা বাড়ি পড়ে ঢুকতো। ও করেছে কি সমস্ত খালটার উপরে মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে। সেই বড় চাষ বন্ধ হয়ে গেল। ও তখন বলতে আরম্ভ করলো, দেখেছেন আপনার তো তৃণমূল কংগ্রেস, তখন তো কংগ্রেসকে ভোট দিলেন, আর আপনাদের চাষ ছলচাতুরি করেছিল। বিডিও যে অফিস ছিল, সেই বিডিও অফিসে গিয়ে বললাম যে এই মুহূর্তে এটা ক্লিয়ার করতে হবে, জলটা এই মাটিটাকে ক্লিয়ার করতে হবে। একটু তাল বাহানা করছিল। তখন আমি তো বক্সিং হাত চলে প্রথম এরকম একটা মেরেছি, ওর টেবিলটা করে ওর কাঁচটা ভেঙে গেছে। ভিডিও অফিসে যে টেবিলের কাঁচটা থেকে ভেঙে গেছে। ভেঙে যাবো তো পুলিশ এসছে। আমি পুলিশের ওসিকে আর ওই ভিডিওকে নিয়ে খালের পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম ছেলেদের নিয়ে। আর ছেলেদের বলতে লাগলো যে এখান থেকে মাটি ভাঙবো। একটা করে ওয়াল ভাঙছে, ভাঙতে আস্তে আস্তে লাস্ট ওয়ালটা যখন ভাঙা হলো, তখন আস্তে আস্তে জলটা ঢুকলো। এই যে জলটা ঢুকলো, এইটা দেখে
আমারও আনন্দ হলো যে চাষ হবে এবার। মানুষের একটা আমার উপর একটা কনফিডেন্স ছিল। বনেদি কলকাতার যে একটা থাকে না বাবু বাবু, সেই ব্যাপারটা মানে আপনারা সেই ধারক বাহকটা বাবু টাইপের কালচার যাদের বলা হতো দেখে, সেই জমিদারদের মতো, সেই জমিদার আমরা কোনোদিন ছিলাম না। কিন্তু সাধারণ, আমার বাবা ছিলেন সংস্কৃত পণ্ডিত, আচ্ছা। পৌরোহিত্য করতেন। আমিও 12.5 বছর বয়স থেকে পুজো করেন, মানে এখনো করি। মানে ঘরের পুজো নাই, বাড়ির বাড়ি লোকের বাড়ি। আমাদের বহু যজমান ছিল। ও যজমান ছিল? হ্যাঁ, আমরা তাদের বাড়িতে গিয়ে পুজো করতাম। এই পাড়াতেই আমাদের প্রচুর যজমান আছে। 150 বাড়ি যজমানি যজমান ছিল। বড় লোক তো। না, তখন মানে দক্ষিণেরা খুবই কম ছিল। মানে আমিও চট্টোপাধ্যায়, তো আমাদের মানে আমি নিজে করিনি, কিন্তু আমাদের বাড়ি কাকারা পুজো টুজো করে, দেখতাম বেশ ওই প্রসাদের সঙ্গে কলা টলা সব। সেসব তো আসতে বন্ধুরা রাস্তায় কাড়াকাড়ি করতো, দে আলু দে যা কি ওর ফল দিয়ে যা। আমি হাতে নারায়ণ আছে রে, বাড়ি গিয়ে ঝাড়গ্রাম শিলা, হ্যাঁ নারায়ণ ডেকে দিচ্ছি। এখান থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কাছাকাছি বাড়ি মনে হয়, তো মানে যোগাযোগ ব্যাপারটা কি করে হলো? যোগাযোগ হয়েছিল তখন পার্টি করতে গিয়ে যোগাযোগ হয়েছিল একটা কংগ্রেস। হ্যাঁ, তখন ও ছাত্র পরিষদ হতো যখন, তখন থেকে ও কিন্তু খুব লড়াকু। কলেজেতে ডিএসও ছিল, আমাদের কলেজটা পুরোটাই ডিএসও ছিল, নাইট ডে এবং মর্নিং। ও মর্নিংয়ে পড়তাম, ডেতে পড়তাম, ওর থেকে সিনিয়র, পাস আউট হয়ে গেছি সিনিয়র। কিন্তু আমরা খবর পেতে থাকি যে কলেজে ও ছাত্র পরিষদ ইউনিট করেছে, লড়াইটা কীরকম যে বিভিন্ন ছাত্রছাত্রীদের নানা সমস্যার সমাধান করে দিয়ে নিজের মিশুকে টাইপের ছিল, উদ্যোগী ছিল, খুব উদ্যোগী। আস্তে আস্তে ইউনিট করে এবং লড়াই করে, ওখানে ছাত্র পরিষদ থেকে ইলেকটেড ইলেকশন করে। ওইখান থেকে ওর অ্যাকচুয়ালি রাজনীতিটা অ্যাক্টিভ পলিটিক্সের শুরু। ওর একটা ঘটনা বলি আমি। একবার ওই তখন একটু করে প্রদেশ কংগ্রেসে গিয়ে বসে থাকতো কিছুক্ষণ জন্য, মানে রাজনীতি করবার মানসিক ইচ্ছাটা খুব প্রবল ছিল। কালীপদ মুখার্জি যেটা বাড়ি, যেখানে আমাদের কংগ্রেস অফিস ছিল, সেই অফিসে গিয়ে বসে থাকতো। একদিন এক মহিলা খুব কাঁদছেন, কাঁদতে এসে তখন ওগুলি কিছু সময় কিছু বল দেখছে তাই না কী করছেন। তখন মমতা জিজ্ঞেস করলো কী হয়েছে, বললো যে আমার স্বামীর ধর থেকে গলাটা নামিয়ে দিয়েছে, আমি এসেছিলাম এখানে কিছু যদি উপকার করেন না এখানকার নেতারা, তার জন্য। তখন মমতা জিজ্ঞেস করলো না কী বললেন, বললো কিছুই বললেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে আপনার বাড়ি যাবো। মমতা দুজন সাধারণ লোক ছেলে নিয়ে গাড়ি করে পৌঁছে গেলেন বাড়িতে, গিয়ে দেখছেন যে মহিলা বসে আছে মাঠের ধারে, আর ওর স্বামীর মুন্ডুটা নিয়ে সিপে মেলে ওরা খেলছে। এটা কোথায় ঘটনা? এটা পেপারে পড়া ঘটনা, অনেক মানে মমতা তখন ছোট সেই সময়কার, কিন্তু ওর সাহসটা অপরিসীম। ওর নন্দীগ্রাম চলে যাচ্ছে রাতের বেলা, এই সাহস নিয়ে বেরিয়ে গেল। মমতার উত্থানের পিছনে কি মমতার সাহসটা বড় ফ্যাক্টর? অসাধারণ সাহস, এটা সাধারণ মানুষের মধ্যে খুব রেয়ার। কংগ্রেস করাটা তখন আমাদের পাড়াতেও খুব বিপজ্জনক ছিল, এখানেও বিপজ্জনক ছিল। সাহস করে করেছি। এখানে দেয়ালে পোস্টার মারছিলাম, অসুবিধা দাদা এসে বললো কে কত টাকা পাচ্ছিস, এরকম ঘটনা হয়েছে। এখানে ভবানীপুরে তো ওই শুভেন্দু এসে, শুভেন্দু তো আপনাদেরই লোক ছিল এক সময়, তো এসে বলছে যে হারিয়ে দেবে না, সেটা পারবে না। হ্যাঁ, মমতা এখানে জিতবেই, অবশ্যই জিতবে। এই এত আপনাদের তৃণমূল দলে প্রায় সব নেতা প্রায় কেন প্রায় সবাই খুব দুর্নাম, মানে যে যা ইচ্ছে বলে। আপনার নামে নেয়নি কোনো কেউ বলে না কেন? দুর্নাম তো মানুষ মানে সব দলেই আছে, এরকম নেই এমন কোনো দলে। আপনার নামে নেই তো? না, সব দলেই আছে, সব দলেই আছে। আমার কাছে সিপিএমের আমলে শিক্ষক নিয়োগের দুর্নীতি আমার কাছে ফাইল আছে। আমার বিধানসভায় বলা রেকর্ডেড আছে, বিধানসভা প্রসিডিংসের মধ্যে আমি তথ্য নিয়ে গিয়ে বিধানসভায় বলেছিলাম। এখন তো মানে স্কুল সার্ভিস কমিশন নিয়ে মানে যা সরকার যে আছে, সরকারে তো অস্বস্তিতে, মানে আস্তে আস্তে চাকরিগুলো দিয়ে দিচ্ছে। আপনি যে ভোটে দাঁড়িয়েছেন, বিরোধীরা তো যারা আছে সমস্ত তৃণমূল নেতাদের নামে একটা না একটা দুর্নীতি বলছে। আপনি ওদেরকে কিছু বলে দিন আপনার দুর্নীতি, কিন্তু বলবে কি করে? হ্যাঁ, আমাকে চোর বলতে হবে এমন তো ব্যাপার নেই যে আমি চুরি করি, চোর বলবে। এগুলো হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা থাকা দরকার আছে। আমার কোনো চাহিদা নেই, চাহিদা থাকলেই আমার যোগ্যতার অধিক চাহিদা যখন হয়ে যাবে তখন আমি চুরি করবো। আপনার দলের যে নেতা নেত্রীদের নামে অসংখ্য অভিযোগ ওঠে আমি
সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনার এই ব্যাপারটা চুঁয়ে যায়নি কেন? এটা ঠিক, অনেক ছিল খারাপ হয়ে গেছে, এটাও ঠিক। আর অনেক ছিল এমন দলেই আছে যারা এখনো পর্যন্ত নিজেদের স্বচ্ছতার সঙ্গে চলছে। জেনারেল একটা মোরাল ডিগ্রেডেশন চলছে আর্জিকরটা। তখন আমি বলেছিলাম যে এটা একটা যে এক ধরনের মানুষ যারা কাজগুলো করে, এর বিরুদ্ধে একটা সামাজিকভাবে প্রতিরোধ করা। যে পুলিশ সব এত কিছু করতে পারে না, এত লোকের শাস্তি, আর পেছন পেছন তো ঘুরতে পারে না সব লোকের, কে অন্যায় করছে। এটা সামাজিকভাবে একটা মানে মাস ওপিনিয়ন বিল্ড আপ করা দরকার। তৃণমূলের যারা কাউন্সিলর হচ্ছে, মানে তৃণমূলের ছোট লেভেলের যারা হচ্ছে, বড় লেভেলটা দেখাই যাচ্ছে না, তারা বড় ভটভট করে গাড়ি মোটরসাইকেল চালাচ্ছে, গলায় এই মোটা মোটা সোনার হার, একতলা বাড়ি ছিল দোতলা তিনতলা হয়ে গেছে। তৃণমূলের কাউন্সিলর মানে প্রমোটার, তৃণমূলের পঞ্চায়েত মানে কি করে, জমির দালালি করে পঞ্চায়েত প্রধান। এটাই কি হওয়া উচিত ছিল? না, ঠিক আছে, ওটা নয়, একটু কম, না একটু কম না। ব্যাপারটা হচ্ছে যে এইভাবে মানে একদিক থেকে এটা দেখা হচ্ছে, তার মানে এটা সবাই খারাপ না, সবাই যে করছে এরকম খারাপ। কিছু মানুষ করেছে, অবশ্যই করেছে। অনেকে হয়তো মনে করছে এটা সহজ জীবনযাত্রা, এখান থেকে ইজিলি লাইফ চালিয়ে দেওয়া যায়, এইটা ভুল। আমরা পার্টির ইন্টারনাল মিটিংয়ে সেগুলো বলেও থাকি, বলি আমরা। দেখা যাক আস্তে আস্তে মমতা অনেক সময় কঠিন হয়, কিছুটা কাজ হয়, তারপরে আবার কিছুটা হয়তো ভেঙে পড়ে। সেটা আমরা চেষ্টা করছি যে আমাদের এগুলোকে কীভাবে ঠিক করা যায়। এটা তো একটা ভোট গেম, তো ভোট গেমে সেই লোকগুলোকে কাজে লাগে, সেই জন্য ওই মানে সেই করা হতে পারে না। মানে আপনারা ভোট গেমে সিপিএমের মুন্ডাদের কথা মনে পড়ে না? মনে পড়ে বলে তো তৃণমূল এসেছিল। আরে বাবা, সেটাই বলছি তো, যে এটা ইজ এ পার্ট অফ লাইফ। ওদের সময় আমাদের কত মানুষ মারা গেছে, কত মানুষ নিহত হয়েছে, একটা ঘটনার কথা শুরুতেই বললাম, আমি বললাম তো, সেটাও তো হয়েছে। আমরা তো কম বেশ করেছি। যখন আমার মনে আছে আমাদের বাড়ির পরিবারের সবাই গিয়ে স্ট্রিট মুস্তাফিরে বসতো, আমার স্ত্রী, আমার বাড়ির বৌদি, আমাদের বাড়ির মেয়েরা সবাই গিয়ে বসতো, ছেলেরা সব বসতো। আমরা মানে স্ত্রীও কি পলিটিক্স, রাজনীতি? আরে বাবা, আমি আমার আগে থেকে রাজনীতি করে, মানে সে আমাদের। আপনি কি প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ, সে তখনকার দিন থেকে প্রেম? হ্যাঁ, আমার স্ত্রী কি বলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন। আচ্ছা। আমার স্ত্রী মস্কো গিয়েছিল মানে যুব সম্মেলনে, ভারতবর্ষের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে মমতার সঙ্গে কলম্বোয় সার্ক কনফারেন্সে গেছে। তো পলিটিক্যাল নেই, আদ্যপান্ত একটা রাজনৈতিক, এবং 100% অনেস্ট, 100% অনেস্ট ছিল। মানে আমি কত, আপনার কথাটা বলতে কত ভালো লাগছে, অনেস্ট, সৎ। আমরা অনেক কিছু করে মানে এই যে কথাটা বলার মধ্যে একটা গরিমা আছে, এর বাইরে থাকবো কেন? সেই জন্যই কি আপনার এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল আসান, আজকে আপনাকে এক আসন কখনো ওখানে, কখনো বালিগঞ্জে যেতে হচ্ছে, কখনো এখানে যেতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে। কি জন্য আমি সেখানে কি করে বুঝবো, সেটা মমতা জানে কি জন্য। তবে আমি খুব দলের নির্দেশ মেনে চলা মানুষ। যে অধীর রঞ্জন চৌধুরী, মানে কংগ্রেসের সবাই প্রায় ছিল, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এক বজ্ঞা মমতা বিরোধী, কি ব্যাপারটা কি? এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে, আমি জানি না। মানে এমনি ঝগড়া টগড়া ছিল না? না, ব্যক্তিগত ঝগড়া। বাবুর বাড়িতে আমি এসেছি, আমি বাড়ির সামনে রাস্তায় হাঁটছিলাম, তো উনি বললেন আর একটু আমার এই লাইব্রেরিটা দেখে যাও। মানে এটা লাইব্রেরি আর আমরা অফিস রুমও, তাই না? অফিস রুমে তো মানে বিভিন্ন কাজকর্ম হয়। এই একটা বই দেখছি, শোভনদেব চট্টোপাধ্যায় কবিতা সংকলন, এগুলো একটা বই থেকে নিয়ে বহমান, নিরন্তর বয়ে যাও তুমি, কত জনপদ ছুঁয়ে, কত শস্যক্ষেত্র, কত মানুষের কত পাপ ধুয়ে দাও তুমি। কখন লেখেন? আমি বাড়িতে ফিরেই খাতা বই নিয়ে বসি, লিখি, লেখাটা আমার প্যাশন। এটা অন্যরকম ক্যারেক্টার তো, কবিতা, মারপিট, গান। আমি ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলাম 67 সালে, ওই যেবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। মানে ভারতের বক্সিং টিমের ক্যাপ্টেন আপনি? জুনিয়র টিমটা, ঠিক আছে, দেখি। এটা হচ্ছে ভয়ঙ্কর পাঞ্চ, এই যে মেরে, এটা কোন হুক, হ্যাঁ। এই যে আমি শরীরের সবচেয়ে দুর্বলতম জায়গাটা হচ্ছে এই চিনটা, চিনে খুশি বললেই মানুষ পড়ে যাবে। দেখি একবার মারার চেষ্টা করুন, মারবেন না? মারবো না। এই যে ঘুরছে না, এটাতে যদি আমি করে নিচ্ছি না, এটা ডাক করছেন, তো এটা মারলে চিনে যদি ঠিক মতো বলে পড়ে যায়।
ও তো হাতটা তুলে আছে তো, হ্যাঁ। আমি এই হাতটা নামাবো, হ্যাঁ। হাতটা ওর নেমে যাবে, তখনই মারবো। বিজেপি বলছে তৃণমূল সাপ ওরা পেয়ে যাবে 160 থেকে 170-এর কাছাকাছি আসন। অল্প গাছ, অল্প গাছ। ক্ষমতায় আমরাই আসবো এবং ভালোভাবে আসবো, গতবার থেকে বেশি আসবো, আসবো। গতবারের থেকে বেশি আসন। হ্যাঁ, ইয়েস, 11 থেকে 16 বেশি পেয়েছি, 16 থেকে 21 বেশি পেয়েছি, 21 থেকে 26 আরো বেশি পাবো। কত বেশি পাবেন? আর আমাদের 114 ছিল, 214 ছিল, হ্যাঁ। তার থেকে বেশি পাবো, তার থেকে বেশি পাবেন। অবশ্যই পাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে সামান্য ক্ষুদ্র মানুষ, তার বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এসে পৌঁছে গেছেন এখানে। কি কারণে? একটা মেয়েকে একটা রাজ্যে হারাবার জন্যে এত টাকা খরচা, এত এত নেতা, এত লোকজন সব কিছু নিয়ে এসে আস্তে আস্তে মমতাকে হারাবার জন্যে, বোঝা যাচ্ছে না তার ক্ষমতা কতখানি। সে সেই ক্ষমতা দিয়ে জিতবে, সেটা মানুষের দেওয়া ক্ষমতা। কলকাতার এই 11টা সিট, 11টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস কোনটা কোনটা হারছে? কোনটা কোনটা হারছে হারবে না তো, 11টার মধ্যে একটা হারবে না। কলকাতা সব করে সিট পাবো। জোড়াসাঁকো ওখানে একটুখানি একটা কথা বলি, কেউ যদি দলের থেকে টিকিট না পায়, না পেয়ে সেদিন মনে করে কাউকে হারিয়ে দেবো, এত বড় নেতা কলকাতায় কেউ নেই। আজকে আমার এই জায়গাতে আমার টিকিট বেশি ধরা যাক, আমি টিকিট পেয়েছি বালিগঞ্জে কেউ অ্যাসপিরেন্ট ছিল, সে যদি মনে করে আমাকে হারিয়ে দেবে, সে মূর্খের সঙ্গে বাস করছে। ইলেকশন কমিশন তো এখন বিজেপির একটা শাখা সংগঠন। ইলেকশন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং সম্মানজনক জায়গা, সেটাকে নামিয়ে এনেছেন দলের একটা শাখা সংগঠনে। যা বিজেপি বলছে তাই করে দিচ্ছে। আপনারা বলছেন ইলেকশন কমিশন খারাপ, আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী খারাপ, সবাই খারাপ। আরে ভাই, কোন দিন দেখা গেছে ভারতবর্ষের কোন রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী গেছে? এটা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার জন্য। কোন রাস্তায় 1 মাস আগে থেকে রুট মার্চ হচ্ছে। কোন রাজ্যে এত মারপিট হয়? মারপিট কে আছে? মারপিটের এত পুলিশ লাগবে কেন? আগে কি সামলানো যায়নি? এত পুলিশ তো সামলানো এই পুলিশেও সামলাতে পারবে না, তাহলে কোনোদিনই পারবে না। সামলে সামলানোর ইচ্ছা থাকলে সামলানো যায়, কোনো ব্যাপার না এটা। এটা বাংলাদেশের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করে, যারা আছে ভোট দাও নাহলে ক্ষতি হয়ে যাবে, তোমার সব হবে না। অত সহজে বাঙালি ব্রিটিশের কাছে মাথা নিচু করেনি, বিজেপির কাছে মাথা নিচু করবে না, নরেন্দ্র মোদীর কাছে মাথা নিচু করবে না। বিজেপিরও বাঙালি, হ্যাঁ, বিজেপিরও শুভেন্দু অধিকারী, সুকান্ত, কবিতাও বলে। তাই যদি হয় তাহলে বলতে হয় কেন যে আমরা জিতলে আমাদের দল পরিচালিত হবে দিল্লি থেকে? কর্মী নেই। আরে ভাই, এজেন্সির লোকেরা দেয়ালে লিখছে, এজেন্সির লোকেরা ফ্ল্যাগ লাগাচ্ছে, এটা বললে হবে নাকি? এজেন্সির লোক, একটা লোক তো চিনি না তারা কাজ করছে, ওসব বললে হবে না, ওসব বললে হবে না। একদম এজেন্সি কাজ করছে, পয়সা দিচ্ছে, তো কাজ করছে। ছবিটা আপনার ছবি নাকি? আমার ছবি। এই ছবিটা দেবো? হ্যাঁ, কম বয়সে হিরো ছিলেন আপনি। জার্মানদের জামা গীত করেছিলাম, আমায় কলকাতায় ফিরে ছবি তুলেছিলাম। আচ্ছা, আপনার আমি জার্মানির ফটো দেখলাম, এখানেও আরেকটা ফটো দেখতে পাচ্ছি। এটা আমার স্ত্রী আছে এই জন্য। এটা ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, সিদ্ধার্থ রায়, রাজ্যপালের স্ত্রী, এইটা আমার স্ত্রী। ও, মানে যে আপনার আগে থেকে পলিটিক্স করছে রাজনীতিতে। আচ্ছা, আপনার তো বলছিলেন তখন আপনি প্রেম করে বিয়ে কি করে করি? গান টান গেয়ে মানে কি? আমরা দুজনে একসঙ্গে মিছিল করেছি, চেনা পরিচয় হয়েছে, তারপর ল কলেজে একসঙ্গে পড়তাম। মারপিট করেন, গান করেন, কবিতা লেখেন? না, সে গান করি মানে আমি আমার এনসিসি থেকে শিখে গান করি। এনসিসি করেছেন 6 বছর? 6 বছর 2 বছর এই করেছি, টেরিটোরিয়াল আর্মি করেছি। ওখান থেকে চালাতে পারেন? অবশ্যই চালাচ্ছি আমি ওখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি, টেরিটোরিয়াল আর্মি, ইন্টার টেরিটোরিয়াল আর্মি চ্যাম্পিয়ন আমি। আচ্ছা, গান শোনান একটা। এটা হচ্ছে জার্মান ভাষায় লেখা অরিজিনাল গান, জার্মান ভাষা। হ্যাঁ, কিন্তু এই গানটা অনুবাদ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে। একজন সোলজার সে ওই যুদ্ধক্ষেত্রে বসে লিখছে আর কি, সেটাই আমি বলছি। অনেক দূরের পথ, সে যে রূপসা নদীর চর, সেইখানেতে ছিল আমার মাটির গড়া ঘর। ছেলেবেলার সেই দিনগুলি হয় মনে পড়ে যায়, তাই জেরে দেয় আজ স্মৃতির দুয়ার খুলে, মোর মন করে চঞ্চল। লেট
লেফট রাইট লেফট। আপনার মানে অনেক মানে পুরনো একটা স্মৃতি থেকে গাইলেন, হ্যাঁ। মানে আপনার এগুলো মনে আছে পুরোটা। এনসিসি গান, আমরা পাঞ্জাবি গান জানি, উড়িয়া গান জানি, এবং পাঞ্জাবিদের যে যত বেশি গান গাইতে জানতো হ্যাঁ। ক্যাম্প ফায়ারে তারা বেশি মাংস পেত। এবার আমি দেখবো আপনার এই পাখির জায়গাটা যেখানে আপনি পাখি রেখেছেন। আমার দুটো মানে নেশা আমার পরিবারের সকলেরই, হ্যাঁ। গাছ আর পাখি। কিন্তু আপনার এইগুলো সব মানে এত পাখি। হ্যাঁ, এই যে এটা কি পাখি? লাভবার্ড, লাভবার্ড, আচ্ছা। এটা হচ্ছে ককটেল। বারবার আপনার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চলে আসছে, আপনার বারবার কথা চলে আসছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কি যে কথা বলেন, আপনি কি কোনো একটা সিংহ টাইপের কোনো একটা ব্যাপার আছে যে এত মমতা বয়সে অনেক ছোট, হ্যাঁ, সিংহ সেই আমার বলছি। অনেক পরবর্তীকালে নেমেছে রাজনীতিতে, কিন্তু আমি ওর মধ্যে যেটা দেখেছি, আমি একদম খুব কাছ থেকে ওকে দেখেছি অনেক দিন। সেই জন্য আমার একটা মানে মনের মধ্যে দৃঢ় ধারণা যেটা জন্মেছে যে ওকে ব্যবহার করে হয়তো কেউ কেউ কিছু করে রাখতে পারে, কিন্তু সি ইজ পারফেক্টলি মানে স্পটলেস লেডি। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনার ধারণা কি? না, ওর সম্পর্ক আমি ওরও সেইভাবে কিছু কোনো দুর্নীতির খবর শুনিনি। মানে অভিযোগ রোজ সেখানে বলে যাচ্ছে দিল্লির নেতারা, কত বলছে প্রমাণ করলে আমাকে কাউকে জেলে নিতে হবে না, আমি নিজে ফাঁসি কাটে শুনবো, এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে। করুক না, দেখি কাউ বাপের বেটা আছে অলরেডি স্যার বোগাস। এই কথা বলতে বলতে আমরা চলে এলাম আপনার ক্লাবে, এখানে যে হবে সারাটা দিন আপনি এইগুলো নিয়ে ভাবেন নাকি? খালি পক্ষী পাখি গাছপালা। ভালোই তো আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।